নমস্কার বন্ধুরা, আজ 17ই জানুয়ারি 2025। আর কয়েকটা মাত্র ঘন্টা বলা যায়। 18 হতেও যে দিনটার অপেক্ষায় আমরা 9ই অগাস্ট থেকে অপেক্ষা করে আছি, 2024 9ই অগাস্ট, সেই দিনটা বা সেই সময়টা আসতে আর কিছুক্ষণ মাত্র বাকি। 14ই অগাস্টের কথা মনে পড়ে, রাত জাগার দিনটা, যেদিনকে সারা পশ্চিমবঙ্গ, হয়তো সারা ভারতবর্ষ রাত জেগেছিল মেয়েদের রাত দখল কর্মসূচিতে। মানুষ নির্বিশেষে, গ্রাম শহর, জাত ধর্ম নির্বিশেষে তারা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ জানিয়েছিল, রাত দখল করেছিল। এবং সেই রাতেই আরজি করের এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং ইএনটি ডিপার্টমেন্টের উপর একটা নৃশংস আঘাত ঘটেছিল সরকার আশ্রিত কিছু সমাজ বিরোধীর। যারা কারা ছিল তাদের ছবি মিডিয়া দেয়া সত্ত্বেও আজও তাদের কি হলো আমরা কেউ জানি না। যেমন জানি না কালকে কি হবে, যেমন জানি না কালকে অভয়া কি বিচার পাবে। বিচার যে ঠিক পাবে না, বা বিচার যে ঠিক হবে না, বা সঠিক তদন্ত যে এখনো হয়নি, সেটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা সবাই জানি যে একমাত্র সঞ্জয় রায় এই গোটা ঘটনার কালপ্রিট নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা কালকের বিচারপতির রায়ের উপর অনেকটা নির্ভর করে বসে আছি। অথচ বিচারপতির কি হাতে আছে? বিচারপতি তো তাই দেবে যে জিনিসটা একটা তদন্তকারী সংস্থা তাকে তুলে দেবে, তাকে দেখিয়ে দেবে। আগে তো বিচারের চোখ বাঁধা থাকতো, এখন না হয় তাও চোখ থেকে সেই পর্দাটা সরে গেছে। আদারওয়াইজ বিচার ছিল আগে অন্ধ, তাকে যা শোনানো হবে সেটা শুনে সে তার সিদ্ধান্ত দিত। তো আজকের দিনে এই বিষয়টা তো বলতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কেন্দ্রীয় সংস্থা এবং মাত্র 4 দিন ধরে তদন্ত করা রাজ্য যে তদন্তকারী সংস্থা, দুজনেই প্রচুর জিনিস আড়াল করেছেন। হয় জেনে বুঝে আড়াল করেছেন, আর নইলে নিজেদের অদক্ষতার জন্য আড়াল করেছেন। আমি দ্বিতীয়টা বলতে চাই না, তার কারণ আমার মনে হয় না তারা এতটা অদক্ষ, বা বলা যায় তারা জেনে বুঝে আড়াল করেছেন কিছু স্বার্থের জন্য। সেটা রাজনৈতিক স্বার্থ হতে পারে, সেটা অর্থনৈতিক স্বার্থ হতে পারে। প্রত্যেকেই তো মানুষ, যেমন একজন বিচারকও মানুষ, যেমন একজন ডাক্তারও মানুষ, তেমনি একজন রাজনীতিবিদ বা একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, তিনিও মানুষ। তার জীবনেও বিভিন্ন প্রলোভন আছে। এবার প্রশ্ন হচ্ছে কজন কতটা প্রলোভন জয় করে উঠতে পারে। সেই প্রলোভনও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। রাজনৈতিক প্রলোভন, অর্থনৈতিক প্রলোভন, সামাজিক প্রলোভন, পদের প্রলোভন, পদোন্নতির প্রলোভন, অনেক রকমের প্রলোভন থাকে। যারা আইপিএস আইএএস অফিসার হয় তারা কি সবাই ধোয়া তুলসী পাতা হয়? বা তারা সবাই যে শপথ নেয়, যে ওথ নেয়, যখন তারা একটা সরকারের, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকারের হোক, একটা বড় পোস্টে আসীন হন, তারা যে কথাগুলো ওথ হিসেবে বা শপথ হিসেবে গ্রহণ করেন, তারা কি সব কিছু মেনে চলেন? ঠিক সেইভাবে আমরা ডাক্তাররা কি আমরা হিপোক্রেটিক ওথ যেটা আমরা নিয়ে থাকি সেটা মেনে চলি? সবচেয়ে বড় কথা, হিপোক্রেটিক ওথেরও আজকে মডিফিকেশনের প্রয়োজন আছে। হিপোক্রেটিস যে সময় এটা করেছিলেন সে সময়ের সাথে আজকের কোনো মিল নেই। তাই সব কিছু যেরকম আমাদের ভারতীয় সংবিধানের একটা পরিবর্তনের প্রয়োজন আছে, তেমনি এগুলোরও প্রয়োজন আছে। সে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করতে চাই না। আজকে আমরা আলোচনা করতে চাই অভয়ার বিচার নিয়ে, এবং আজকে সারা রাত সে জেগে থাকি আর ঘুমিয়ে থাকি, প্রার্থনা করতে চাই অভয়ার জন্য, অভয়ার বিচারের জন্য, অভয়ার সুবিচারের জন্য। আমাদের এই প্রার্থনার জোর যদি গিয়ে মাননীয় বিচারকের মনে নাড়া দেয় যে তার বিচারের জন্য আজকে সারা পৃথিবী তাকিয়ে রয়েছে, কারণ
তিনি যে বিচার আজকে করতে চলেছেন সেই বিচারটি একটি অভূতপূর্ব বিচার, যা আজকে গোটা পৃথিবীতে কোথাও হয়নি। একজন ডাক্তার তার নিজের কর্মস্থলে নির্বিচারে হত্যা এবং ধর্ষিত হননি, যার কোনো কারণ 6 মাসেও জানা যাচ্ছে না যে কি তার কারণ হতে পারে। তার কোনো ব্যক্তিগত কারণ নেই, এটুকু সবাই জানে, সবাই বলতে পারছে। কিন্তু কোনো রাষ্ট্রগত কারণে, কোনো প্রতিহিংসার কারণে, কি কারণে হচ্ছে এই হত্যা সংঘটিত হয়েছে, তাকে এভাবে চলে যেতে হয়েছে, সেটা কেউ জানে না। এটা সারা পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেনি। মানে বিরলের উপর বিরলতম বললেও কম বলা হয়। আর সেই বাবা মা আজকে একটি প্রাইভেট নিউজ চ্যানেলে তাদের সাক্ষাৎকার দেখলাম, এবং প্রথমবার দেখলাম তারা এতটা খোলামেলাভাবে কথা বলছে। আমি জানি না এর আগে ওনারা এভাবে কথা বলেছিলেন কেন। স্বাভাবিক, আমরা তো সবাই বিচার ব্যবস্থার উপর এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপর আস্থা নিয়েই চলেছি। ওনারাও নিশ্চয়ই সেই আস্থা নিয়েই চলেছিলেন, যার জন্য তারা এতদিন কোনো কথা বলেননি। আর আজকে তারা বলতে হয়তো বাধ্য হচ্ছেন, কারণ তাদের আজকে দেয়ালে পিঠ ঠেকে গিয়ে বলা যায় আজকে শেষ রাত্রি, পরের দিন তাদের একমাত্র কন্যার এরম নির্মম হত্যার বিচারের রায় দান করা হবে। যে রায় দানের যে পূর্ববর্তী প্রক্রিয়া, যে তদন্ত প্রক্রিয়া, তাতে তাদের সাথে সারা পৃথিবীর মানুষ অসন্তুষ্ট। কারণ সবাই জানে এই তদন্তটা সম্পূর্ণ একটা ইমপারফেক্ট এবং একটা পার্শিয়াল তদন্ত হয়েছে, যেখানে প্রতি পদে পদে বাঁচানোর চেষ্টা হয়েছে কিছু মানুষকে, যারা হয়তো রাষ্ট্রযন্ত্রের খুব কাছের মানুষ, খুব প্রভাবশালী মানুষ। একদিন ধরে যে ছোট ছোট বাচ্চাগুলোর উপর নৃশংস হত্যা এবং ধর্ষণ হয়েছে, একটি কুলতলিতে হয়েছে, আর একটি জায়গাটা মনে পড়ছে না আমার, দুটি গ্রামের ঘটনা, দুটি নাবালিকার উপর ঘটনা। তাদের শাস্তি হয়েছে এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু এই ঘটনার সাথে ওই ঘটনাগুলোর একটা বড় তফাৎ হচ্ছে, ওখানে কেউ প্রভাবশালী ছিল না। যেখানে প্রভাবশালী তথ্য তৈরি হচ্ছে, সেখানে সমস্ত জায়গা থেকে সেটাকে মুছে ফেলার, কমিয়ে ফেলার, নামিয়ে ফেলার, দাবিয়ে ফেলার একটা অদ্ভুত প্রয়াস চলছে। এবং যে প্রয়াসে সম্পূর্ণ সব রকমের রাষ্ট্রযন্ত্র একসঙ্গে অ্যাক্টিভ, সেটা যেমন বিচার ব্যবস্থা, সেরকম একটা তদন্ত সংস্থা, তেমনি রাজনীতি তো বটেই। এমনকি বিরোধী দলের রাজনীতিও একইভাবে সেই দিকে এগোচ্ছে। যদিও তারা মুখে অনেক কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে তারাও একইভাবে যে কোনো স্বার্থের কারণে সেই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যেমন অভয়ার ঘটনার কয়েকদিন আগে ঘটনা, আপনারা মনে আছে কিনা জানি না, একজন এমএলএ, বাংলাদেশের এমএলএ একজন এসে নিউ টাউনের একটা ফ্ল্যাটে তাকে নাকি খুন করা হয়েছিল। খুন করে নাকি একজন কসাই এসে কেটে কেটে তার মাংসগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল, কিন্তু তার এখনো কোনো ট্রেস পাওয়া যায়নি। শেষ 6 মাস ধরে আমরা কিন্তু সেই ঘটনার একটা খবরও পাইনি। আমরা বাংলাদেশের আগুন, বাংলাদেশের হত্যালীলা, বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার, বাংলাদেশে নতুন সরকার আসা, হাসিনা সরকার পতন, প্রচুর জিনিস দেখেছি। কিন্তু একবারও সেই এমএলএর কথা কোনো নিউজ চ্যানেলে, মিডিয়াতে আমরা পাইনি। তার হত্যার কি কিনারা হলো, আদৌ কিছু কিনারা হলো কিনা, আদৌ হচ্ছে কিনা আমরা জানতে পারিনি। যেমন আমাদের গত কদিন আগে ঘটে চলা ঘটনা, একটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটা কোম্পানির তার ব্যান্ড হয়ে যাওয়া কারখানার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন চলেছে ব্যান্ড হওয়ারও প্রায় 11 মাস, এবং সেই জিনিস আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সাপ্লাই হয়েছে। এবং যেখানে বলা হচ্ছিল, শিওর নই কারণ যেটা তদন্ত সাপেক্ষ, বলা হচ্ছিল যে ওই স্যালাইনের ভেজাল স্যালাইন বা স্যালাইনের মধ্যে কোনো জিনিস থাকার জন্য সেখানে প্রসূতির মৃত্যু হয়েছে, বা অক্সিটোসিনের ভেজাল খাওয়ার জন্য মৃত্যু হয়েছে। সেই ঘটনাটাকে ঢাকতে 12 জন চিকিৎসকের অনিচ্ছাকৃত খুনের মামলা তাদের বিরুদ্ধে। সাসপেন্ড তো তারা হয়েছেনই, তাদের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকারের যে রাজ্য সরকারের যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু
কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে এমন একটি শাস্তি বা এমন একটা ধারা রুজু করেছে যেটা কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা। মানে একজন ডাক্তার তিনি তার রুগীকে অনিচ্ছাকৃতভাবে খুন করেছেন বা খুন করার চেষ্টা করেছেন। ভাবতে পারেন এটা ডাক্তার হিসেবে কতটা অসম্মানীয় বা একটা কতটা অপমানজনক একটা ঘটনা। ইভেন যারা সাসপেন্ড হয়নি সেই ডাক্তার কুলের কাছেও কতটা অসম্মানজনক। কারণ দেখুন, বাকি অন্যান্য প্রফেশনের সঙ্গে আমাদের একটা বেসিক ডিফারেন্স রয়েছে যে আমরা মানুষকে বাঁচানোর বা মানুষকে একটু বেশি সুস্থ করার চেষ্টা করি। আমরা কাউকে অমরত্ব দিতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। তাহলে তো আমরা নিজেরাই অমরত্ব নিয়ে বসে থাকতাম। ডাক্তাররা তো সাধারণ মানুষের থেকে আগে মারা যান, অন্তত আদমশুমারি তাই বলে। ডাক্তারদের প্রায় 10 বছর বেঁচে থাকার হার কম সাধারণ মানুষের থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাই তো তাহলে অমরত্ব পেতে পারতাম। আমরা কাউকে অমরত্ব পেতে পারি না, দিতে পারি না। আমরা যেটা করতে পারি আয়ু বাড়ানোর চেষ্টা করতে পারি। সেইখানে একজন ডাক্তারের বিরুদ্ধে তার রোগীর উপর অনিচ্ছাকৃত খুনের মামলা হচ্ছে, মানে ডাক্তারবাবু তাকে হত্যা করেছেন অনিচ্ছাকৃতভাবে। এত বড় একটা দায় চাপানো হচ্ছে, অভিযুক্ত হচ্ছে। অবশ্য অভিযুক্তর সংজ্ঞা মাননীয় মুখ্যমন্ত্রী একটু অন্যভাবে দিয়েছেন কদিন আগে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এবং তার বিরুদ্ধে যারা সাসপেন্ড হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে 1-2 জনের মধ্যে এটাও অভিযোগ আছে তারা সেই সময় ঘটনাস্থলে ছিলেন না, বরং তারা প্রাইভেট প্র্যাকটিস করছিলেন যেখানে তাদের ঘটনাস্থলে থাকার কথা। আমি 100 বার বলছি, যদি কোনো ডাক্তারবাবু অন্যায় করে থাকেন তার শাস্তি হবে, তাকে শাস্তি দেওয়া উচিত। এবং এই যে অভয়ের ঘটনা, আমরা শুরু থেকে বলে আসছি যে এই ঘটনার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একাধিক ডাক্তারবাবু দায়ী। যিনি এভিডেন্স লোপাট করেছেন তিনি ডাক্তারবাবুই, কারণ ডাক্তারবাবু ছাড়া এত ভালো এভিডেন্স লোপাট করা কারোর পক্ষে সম্ভব নয়। এবং সেখানেও এমনভাবে তিনি এভিডেন্স লোপাট করেছেন যে তাকেও কেউ সরাসরি অ্যারেস্ট করতে পারছে না বা তার এগেনস্টে চার্জশিট দিতে পারছে না। এবার সে যদি ইচ্ছা করে চার্জশিট না দিয়ে থাকে, মানে কোনোভাবে কোনো প্রেশারাইজড হয়ে চার্জশিট না দিয়ে থাকে, সেটা আলাদা ইস্যু। আদারওয়াইজ যেটা এখনো পর্যন্ত যদি ধরে নি তর্কের খাতিরে যে সিবিআই একদম নির্ভুলভাবে এগোচ্ছে, তাহলে বুঝতে হবে যে এত সাংঘাতিকভাবে বা এত চতুরভাবে এভিডেন্সকে লোপাট করা হয়েছে, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং আরজি কর মেডিকেল কলেজের যারা ভারপ্রাপ্ত ফরেন্সিক এবং অন্যান্য বিভাগের ডাক্তার ছিল তাদের তরফ থেকে, যে সেখানে একটা কেন্দ্রীয় এজেন্সি 4 দিন পরে তদন্তভার নিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে পারছে না যে যেখানে সে বাকিদের চার্জশিট দিতে পারে, কারণ তাদের মনে হচ্ছে যদি চার্জশিট দিও তাহলে তারা ছাড়া পেয়ে যাবে। যেরকম মূল হত্যা মামলা থেকে মাননীয় প্রাক্তন অধ্যক্ষ এবং মাননীয় টালা থানার ওসি দুজনেই ছাড়া পেয়ে গেছেন। তারা দুর্নীতির মামলায় একজন জামিনে আছেন, একজন হয়তো এখনো অ্যারেস্টেড আছেন, কিন্তু একজন মূল অভিযুক্ত ছাড়া বাকি 2জন কিন্তু আর সেই মূল অভিযুক্ত যেটা হত্যার অভিযোগ বা এভিডেন্স ট্যাম্পারের অভিযোগ সেখানে কিন্তু জামিন পেয়ে গেছেন। কারণ 90 দিনেও কেন্দ্রীয় সংস্থা তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি, এমনকি গ্রেপ্তারি করেও চার্জশিট দিতে পারেনি। আমার আগের ভিডিওগুলো দেখলে দেখবেন আমি বলেছিলাম যে গ্রেপ্তারি প্রথমবার হয়েছিল কিন্তু দুর্নীতির নিরিখে। পরবর্তীকালে যে তাদের উপর যে চার্জ দেওয়া হয় সেটা হচ্ছে হত্যার মামলায় এভিডেন্স লোপাটের জন্য, কিন্তু সেখান থেকে দুজনেই কিন্তু জামিন পেয়ে গেছেন। তার মানে কি এমন কোনো এভিডেন্স কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে নেই যাতে তারা একদম নির্ভুলভাবে বলতে পারেন, বা মানে যাকে বলে প্রশ্নের অবকাশ নেই এমনভাবে বলতে পারেন যে এই ঘটনাগুলো এখানে ঘটেছিল এবং এরা দায়ী। তার মানেই বোঝা যাচ্ছে যে কি চতুর পদ্ধতিতে এভিডেন্সগুলোকে চেঞ্জ করা হয়েছিল। তার সাথে খুব ইন্টারেস্টিং পয়েন্ট বাবা মা তুলেছেন, অনেকগুলো পয়েন্ট। এমন কিছু মানুষ যারা অনেক খবর জানতো তাদেরকে জেরা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি এখনো কেন্দ্রীয় তদন্তকারী দল। 2টো কারণ হতে পারে। 1 নম্বর হচ্ছে তারা একদম কেয়ারলেস, 2 নম্বর হচ্ছে তাদের মনে হয়েছে যে এই এভিডেন্সগুলো সাফিসিয়েন্ট হতে পারে না বা এদের সাক্ষ্যের খুব একটা দাম নেই, খুব একটা ভ্যালু নেই। আর 3 নম্বর যেটা সবচেয়ে মারাত্মক হতে পারে সেটা হচ্ছে
অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নির্দেশ আছে যে এই মামলাটাতে এর বেশি যাওয়া যাবে না। এবার এখানেই প্রশ্ন আছে, কেন যাওয়া যাবে না? এই যে ভেজাল স্যালাইন বা ভেজাল ওষুধ, তার সাথে কি এটার কোনো যোগ আছে? দুটোকে ইন্টার রিলেটেড। বারবার শাসক দলের তরফ থেকে একটা জিনিস বলা হচ্ছে যে ডাক্তাররা তাদের মূল যে কথাটা, যে অভয়ার বিচার, সেখান থেকে সরে এসে বাকি 9 দফা দাবিতে ইলেকশন, মেডিকেল কাউন্সিল, সিকিউরিটি ইত্যাদি প্রভৃতির দিকে জোর দিয়েছেন। একটা জিনিস খুব পরিষ্কার করে জানতে হবে যে দুটোর মধ্যে খুব ক্লোজ রিলেশন। আজকে ডিএমই, যাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, যাকে সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, একমাত্র ডিএমইকে সরানো হয়নি, বাকি সবাইকে সরানো হয়েছে, এমনকি সিপিকেও সরানো হয়েছে, একমাত্র ডিএমইকে সরানো হয়নি। আর আজকে দেখা যাচ্ছে যে ডিএমইর নেতৃত্বে কিভাবে ব্যান্ড হওয়া ভেজাল ওষুধের কারবার চলেছে। এবং বিশ্বাস করুন, আমাদের মন বলে যে অ্যাকচুয়ালি যত স্ক্যাম এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পাওয়া গেছে, তার মধ্যে স্বাস্থ্যের স্ক্যাম হচ্ছে বিগেস্ট স্ক্যাম। একটা কথা আছে, আপনারা সবাই জানেন, আমরা সব জায়গায় পড়ি, ছোটবেলায় এই দুটো ওয়ার্ডের উপর আমাদের ভাব সম্প্রসারণ করতে হতো, বাক্য প্রসারণ করতে হতো, স্বাস্থ্যই সম্পদ। পশ্চিমবঙ্গে আজকাল যে কটা মূল কথা আছে সেগুলোকে এত ভালোভাবে নেওয়া হয়, যেমন ধরুন টাকা মাটি, মাটি টাকা, যেটা বেসিসে আজকাল প্রমোটিং এবং প্রমোটিং রিলেটেড জিনিসটা এত বেড়ে গেছে, তেমনি স্বাস্থ্যই সম্পদ এই কথাটাকে যে এত ভালোভাবে রাজ্য সরকার এবং তার প্রশাসকরা নিয়েছেন এবং সেখান থেকে এত সুন্দরভাবে সম্পদ উপার্জনের একটা জায়গা তৈরি করেছেন, যেটা এক কথায় অভাবনীয়। আজকে সত্যি স্বাস্থ্য সম্পদ। আপনি লক্ষ্য করে দেখুন না কিভাবে একদিকে যেমন ভেজাল ওষুধ, 2 নম্বর হচ্ছে ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশন সিরিঞ্জ, ভেজাল হাতের মাস্ক, এই হাতের গ্লাভস, মুখের মাস্ক, পিপি কিট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, তারপর হয়তো অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পাচার টাচারগুলো হয়েছে। সে সময় প্রমাণ করা যাবে না কিছু, কিন্তু প্রমাণ কিভাবে হবে? কারণ শস্যের মধ্যেই তো ভূত। এবং যারা তদন্তকারী কমিশন, যারা তদন্তকারী সংস্থা, তারা কেউ নিরপেক্ষ তদন্তর জায়গায় নেই। যে মুহূর্তে তারা তদন্ত করতে আসছে, তাদের অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে তাদেরকে মডিফিকেশন করা হচ্ছে, তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। এবং এরা এতটাই মেরুদণ্ডহীন যে এদের কিছু করার নেই, এর বাইরে যাওয়ার উপায় নেই। কিভাবে যাবে বলুন না? আমরাই তো যেতে পারি না। আমাদেরও তো সকল মেরুদণ্ড ওই কিছুদিনের জন্য থাকলো, তারপর তো আমাদেরও মেরুদণ্ড ভেঙে গেল। আজকে তো আমরা মিটিং মিছিলে সেই একইভাবে যোগদান করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের ভেতরেও ভয় ঢুকে গেছে। এইভাবে যদি আজকে মেডিকেল কলেজের ডাক্তারদের সাসপেন্ড করতে থাকে, তাহলে তো এক সময় ডাক্তারদেরও তো রুটি রুজির টান পড়বে। প্রত্যেকের মানুষের তো পরিবার আছে। এবং এই জায়গাটাই কিন্তু রাজ্য সরকার খুব ভালোভাবে বুঝেছে যে মানুষের কোন জায়গাটাতে টান। সকল কাজের মিলবে সময়, আগে দুটি ভাতের জোগাড় কর। ভাতের টানটাই সবচেয়ে বড় টান। সেই জন্য একদিকে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, মিড ডে মিল, হেনা তেনা করে গ্রামের মানুষদেরকে ভাত কাপড়ের আর এখন তো ছাদেরও ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেদিকটা যেমন ব্যবস্থা করে তাদেরকে একদম নিয়ন্ত্রণে চলে আনা হচ্ছে। অন্যদিকে শিক্ষিত সমাজকে এইভাবে যে ডাক্তার চেঁচাচ্ছে, যে ডাক্তার প্রতিবাদ করছে, তাকে হয় ট্রান্সফার করে দাও, নয় সাসপেন্ড করে দাও, নয় তার বিরুদ্ধে কেস লাগিয়ে দাও। যে প্রাইভেটে আছে তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকমের হুমকি হেনা তেনা দিয়ে, তাদের লোকাল লেভেলে, তাদের পাড়ার লেভেলে তাদের হুমকি দিয়ে, তাদের না বলো তাদের বাড়ি বা পরিবারের লোকেদের হুমকি দিয়ে, যেটা এই জুনিয়র ডাক্তাররা অহরহ পেয়েছেন এই কিছুদিনের মধ্যে। তখন তাদের বলা হচ্ছিল যে তারা কাজ করছে না, তারা কাজে আসছে না বলে হাসপাতাল চলছে না। কি সুন্দর! কদিন আগে যদি এ দেখেন, ওই বিশেষ করে যখন বন্যাটা হলো, ম্যানমেড বন্যা, হ্যাঁ, ফারাক্কা থেকে জল ছেড়ে, ডিবিসি থেকে জল ছেড়ে, সরি, হ্যাঁ, ম্যানমেড বন্যা হলো নাকি সেই সময়। এক হাঁটু জলে মাননীয়া নিজেই নেমে গেছিলেন, হ্যাঁ, বন্যার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করার জন্য। সেই সময় নাকি জুনিয়র ডাক্তাররা কাজ করছে না বলে হসপিটালগুলো অচল হয়ে গেছিল। আর আজকে জুনিয়র ডাক্তাররা কাজ করছে,
সিনিয়র ডাক্তাররা কাজ করছে না বলে নাকি সবাই সাসপেন্ড হয়ে গেল। তো বেশ ভালো, তো আমরা সবাই সাসপেন্ড হয়ে যাই, জুনিয়র সিনিয়র সবাই মিলে সাসপেন্ড হয়ে যায়। হাসপাতাল আপনারা চালান, চিকিৎসা আপনারা করুন। যদি কেউ দোষ করে থাকে তাকে ডেফিনেটলি শাস্তি দিতে হবে, কিন্তু আপনি আপনার দোষটা থেকে সরে যাচ্ছেন কি করে? আপনি স্যালাইনটাকে ক্লিনশিট দিচ্ছেন কি করে? আপনি কটা জায়গায়, কটা কেন্দ্রীয় সংস্থা, কটা বিদেশি সংস্থাকে দিয়ে স্যালাইনটা যাচাই করেছেন, যেখানে অলরেডি ওই পার্টিকুলার কোম্পানি থেকে স্যালাইন তৈরি বন্ধ হওয়ার নির্দেশ আজ থেকে 10 মাস আগে হয়ে গেছে? কিভাবে বলছেন আপনি এই কথা? আর আজকে অভয়ার বাবা তো পরিষ্কার বললেন যে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছিল, কারণ উনি শুনেছেন যে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য একটি অ্যান্টিবায়োটিক, যেটা গরিব মানুষ ছিল, গরিব মানুষকে বাইরে থেকে কিনতে দেওয়া হয়নি অ্যান্টিবায়োটিক, হসপিটালের অ্যান্টিবায়োটিক দেওয়ার পর সে মারা গেছে। এখানে দুটো প্রশ্ন আসতে পারে, আমি ডাক্তার হিসেবে বলতে পারি। এক নম্বর হচ্ছে, ওর মানে অভয়ার মনে হয়েছিল যে হাসপাতালের অ্যান্টিবায়োটিকের গুণমান ভালো না, বিশেষ করে মুমূর্ষু রোগীর জন্য যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়, হাসপাতালে যে অ্যান্টিবায়োটিক সাপ্লাই করা হয় তার গুণগত মান ভালো নয়, তাকে তখনই সুস্থ করার জন্য মানে বাইরে থেকে কিনে এনে সেই অ্যান্টিবায়োটিক যদি দেওয়া হতো তাহলে হয়তো তার অনেক বেটার কাজ হতো কম্পেয়ার টু ভেজাল বা ভালো কাজ করে না এমন অ্যান্টিবায়োটিক যেটা হসপিটাল সাপ্লাই রয়েছে। আরেকটা জিনিস হতে পারে, অ্যান্টিবায়োটিক থেকে রিয়াকশন হয়ে পেশেন্ট মারা গেছে, যেটাকে আমরা অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন বলি। পরেরটা হলে অসুবিধা নেই, কিন্তু প্রথমটা হলে কি মারাত্মক ব্যাপার বলুন তো? একজন গরিব মানুষ সে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক কিনতে পারছে না, যেটা হসপিটাল সাপ্লাই আছে, হসপিটাল থেকে দেওয়ার কথা, সেই অ্যান্টিবায়োটিক এতটাই গুণগতভাবে খারাপ যে ডাক্তার সেটাকে জেনে শুনে প্রেসক্রাইব করতে পারছে না, তাকে বলতে হচ্ছে তুমি বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে এসো। আর যখন সে পাচ্ছে না, সেই গুণগত নিম্নমানের অ্যান্টিবায়োটিক সেখানে প্রয়োগ করা হচ্ছে এবং প্রয়োগের ফলে পেশেন্টটা সুস্থ হচ্ছে না, মারা যাচ্ছে। একজন ডাক্তার হিসেবে এর থেকে খারাপ অবস্থা আমাদের কি হতে পারে? আমরা কত অসহায় হতে পারি। আমাদের কাছে এমন পেশেন্ট আসে যার অ্যান্টিবায়োগ্রাম দেখলে দেখা যায় যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে রেজিস্ট্যান্ট, আমরা প্যান রেজিস্ট্যান্ট বলি, ক্লেপসিয়ালা বলে একটা অর্গানিজম আছে ওই রকম, প্যান রেজিস্ট্যান্ট ক্লেপসিয়ালা, সমস্ত অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট। তখন আমাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা 2-3টে অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করি বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অসফল থাকি, এইসব পেশেন্টকে বাঁচানো যায় না। কিন্তু আজকে ভেজাল অ্যান্টিবায়োটিকের জন্য সেন্সিটিভ হওয়া সত্ত্বেও যদি কেউ মারা যায় কোনো পেশেন্ট, তখন আমাদের তো একই রকম অসহায়তা হবে। এবং সেটা যদি অভয়ার হয়ে থাকে, অভয় যদি সেই জায়গাতে তদন্ত করে থাকে, আমরা যেটুকু খবর পেয়েছি, খোঁজ পেয়েছি, আমি বিশ্বস্ত সূত্র বলতে পারবো না যে অভয়া একাধিক এই রকম প্রমাণ একত্রিত করে কখনো স্বাস্থ্য ভবনে, কখনো প্রাক্তন অধ্যক্ষের কাছে দিয়েছিল। তখন সে জানতো না যে সোর্সের মধ্যেই এত বড় বড় ভূত রয়েছে। এই স্বাস্থ্য ভবন এবং এই অধ্যক্ষ দুজনে মিলেই বিরাট বিরাট স্ক্যাম অতীতে পরিচালনা করেছেন, যার জন্য যখন 1-1.5 বছর আগে একজন ভিপি, একজন সুপার, ডেপুটি সুপার, তিনি কমপ্লেন লজ করেছেন, সেই কমপ্লেনের সমস্ত ডিটেল পাওয়া যায় মাননীয় অধ্যক্ষের বাড়িতে। মানে এতটাই ইনফ্লুয়েন্সিয়াল এবং অ্যাট দ্য সেম টাইম এরকম। ঠিক সেই রকম দেখবেন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বকলমে যারা মালিক, আমি কলমে বলছি না, বকলমে যারা পিছনে আছেন, বিহাইন্ড দ্য সিন, যেটাকে বের করার ক্ষমতা আছে কেন্দ্রীয় এজেন্সির বা ইডির, কিন্তু তারা বের করবে না। তারা সেটাকে সুন্দরভাবে ধামাচাপা দেবে এবং রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে ব্যবহার করবে। কাঁড়ি কাঁড়ি টাকা তুলে নিয়ে চলে যাবে, যেরকম কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে যেখানে যেখানে পাওয়া গেছে, একটা জায়গাতেও কোনো কিনারা হচ্ছে না, সব জায়গাতে জামিন পেয়ে যাচ্ছে। সুন্দরবনের খবর কেউ আর জানে না, সুন্দরবনের বাঘের কি হবে কেউ জানে না, কদিন বাদে জামিন হয়ে যাবে। উচ্চশিক্ষামন্ত্রীর জামিন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। গরু চুরি মামলায় জামিন হয়ে গেছে, শিক্ষার বাকিদের সবার জামিন হয়ে গেছে, খাদ্য ব্যবস্থার জামিন হয়ে গেছে। একটা এত অপদার্থ তদন্তকারী সংস্থা যে প্রমাণ করতে পারে না সে কি কারণে গ্রেপ্তার করেছি, চার্জশিট প্রপারলি দিতে পারে না, তাদের উপর আমরা সমস্ত কিছু আমাদের ছেড়ে তারা একটা বিচার আমাদের আনিয়ে দেবে সেই আশায় আমরা হাত জোর করে বসে আছি। কতটা অসহায় একটা মানুষ হলে, কত দূর অবধি অসহায়তা হলে আমরা এটা করতে পারি। তদুপরি যে জিনিসটা একটা সুপ্রিম কোর্ট, একটা সর্বোচ্চ বিচার ব্যবস্থার দ্বারা মনিটর হচ্ছিল, সেটা কিভাবে ক্রমশ পিছিয়ে 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 গোটা জিনিসটাকে তছনছ করে দিল আমরা চোখের সামনে দেখতে পেলাম। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখাটা
আমাদের একটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু আমরা ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধ। কিন্তু একটা বিচার ব্যবস্থার ফাঁক ফোকর তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, যে যখনই সুমো মোটো ব্যাপারটা নেওয়া হলো তখন থেকেই শুরু হলো কিন্তু বেসিক্যালি রাজ্য প্রশাসনকে বাঁচানোর একটা চেষ্টা। কাঁড়ি কাঁড়ি টাকার উকিল সেখানে নিয়োজিত হচ্ছে, এক এক দিনে তাদের এক একটা যে হিয়ারিং এর পিছনে যা চার্জ, যা ভাবলে শিউরে উঠতে হয়। একটা সাধারণ মানুষ, একটা খেটে খাওয়া মানুষ, সে কিভাবে এগুলো অ্যাফোর্ড করবে? দিনের পর দিন সেটা সম্ভব? আর সেটা না হলেই পুরো তদন্তের সমস্ত কিছু ফেভারে চলে যাবে শাসক দলের। সেইখান থেকে আজকে এই অবস্থা, যেখানে একটা তদন্ত এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, সেখানে আজকে রায়দানের দিন চলে এলো। এত কিছুর পরেও বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং আমার মন বলছে আমরা হয়তো এবারে সঠিক বিচার পাবো না, কিন্তু বিচার আমরা এনেই ছাড়বো। এবং বিশ্বাস করুন, যেভাবে 14 তারিখে সারা ভারত রাস্তায় নেমেছিল, সারা পশ্চিমবঙ্গ তো বটেই, গ্রাম শহর যে কোনোভাবে মানে যে কোনো ধরনের মানুষ নির্বিশেষে পথে নেমেছিলেন। শুধু পথে নয়, তারা নিজেদের মধ্যে শপথ নিয়েছিলেন যে অভয়ার বিচার আমরা ছিনিয়ে আনবই। এই ছিনিয়ে আনাটা যেন আমাদের মধ্যে থেকে একটু না সরে যায়। যত বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক হোক, যত বড় পলিটিক্যাল লোক হোক, তার পিছনে যত বড় বড় লোকেরই মাথা থাকুক না কেন, জোর থাকুক না কেন, তাদের কাছ থেকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদতে আমরা দেব না। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা এই শপথ আমাদের মনে রাখবো এবং আইনি পথে আমরা বিচার নিয়ে আসবো। সে যে কোর্ট থেকে আনা হোক, সেশন কোর্টে না হলে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট, শেষ দেখে আমরা ছাড়বো। চলুন আজকে সবাই মিলে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা যেন যে মানুষটা কালকে বিচার বা ভার্ডিক্ট শোনাবেন, তার মনে গিয়ে একটা অন্য রকমের কম্পন, একটা অন্য রকমের আলোড়ন তৈরি করতে পারে। সেটা ভয়ের আলোড়ন নয়, সেটা বিবেকের আলোড়ন, সেটা আস্থার আলোড়ন, সেটা ভারতের প্রতিটা মানুষের, এমনকি অভয়ার এবং অভয়ার পরিবারের সাংবিধানিক যে ক্ষমতা, তার আলোড়ন হয়। চলুন আমরা আজ সবাই মনের থেকে প্রার্থনা করে আজ রাতটা জাগি। চলুন।